স্বপনদা বলছি যে বসিরহাটের একটি মামলা, এই চুরির মামলা, বাড়ি থেকে সোনা চুরি হয়ে গেছিল, সেই মামলা আপনি কলকাতা হাইকোর্টে আজকে সম্ভবত ছিল মামলাটা। তো বিচারপতি কি বললেন যদি একটু মানে ছোট কম করে আর কি মানে বলেন। দেখুন, আমাদের এখানে চাওয়া আর পাওয়া ছিল দুটো জিনিস। যেখানে আজকে এই বাসুদেব হালদার, এই বুদ্ধদেব হালদার সরি, এর ওয়াইফের যে গয়নাগুলি চুরি করেছেন, মানে আলমারি ফালমারি ভেঙে টেঙে একদম একাকার। যুদ্ধকালীন তৎপরতায় মামলাটাকে ফাইল করেছিলাম, তখন আমরা অ্যানেক্সের করিনি, কিন্তু বাট আমরা এটাকে নেক্সট দিনে আমরা বলে দিয়েছি সমস্ত সব ভাঙা যতগুলি হয়েছে আলমারি গেট সমস্ত সব ছবিগুলি নিয়ে আমরা একটা সাপ্লিমেন্টারি এফিডেভিট করে আমরা মামলা লাগাবো। যেটা আপনি প্রশ্ন করেন আজকে কোর্ট কী করলেন, আমার জাস্টিস আজকে সুপ্রা ঘোষ ম্যাডাম আজকে যা অর্ডার দিয়েছেন, আমরা যেটা ভেবেছিলাম তার থেকে বেশি কিছু দিয়ে দিয়েছেন। আমরা যে চোর যে চুরি করেছেন, এয়ারপোর্ট থানার যে আইও যাকে মানে ধরেছেন, এবং সেখানে ওখানকার অফিসার ইনচার্জ সেও এর মধ্যে মানে ইনভলভ। কারণ কি, যে কোনো থানায় অফিসার ইনচার্জই মেন। একজন আইও হয়, ইও হয়, এও হয়, ঠিক আছে। তো একজন আইও ইনভেস্টিগেশন অফিসার তাকে দিয়েছেন, সিসি ফুটেজ ধরে মানে তাকে চোরটাকে ধরেছেন। ইভেন আমার মক্কেল থেকে বলেছেন, তার বাড়ির থেকে গেছেন, বাড়ি দেখেছেন, বাড়ি থেকে তুলে নিয়ে এসছেন, বা কি বৃত্তান্ত এই সমস্ত সব কথাবার্তা আমার ক্লায়েন্টদের কাছে বলেছেন। এর আগের বাড়িও আপনারা বলেছেন, ওনাকে কোশ্চেন করছেন আপনি কি কি আর্টিকেল মানে রিকভারি করেছেন, বলেছেন সিলভার কিছু রিকভারি হয়েছেন আর একটা নাক চাবি অর্ডার হয়েছে, যেখানে 40-45 ভরি 50 ভরি সোনা। ভাবতে পারা যায় আজকে পশ্চিমবাংলার পুলিশ, ভালো ভালো কিছু পুলিশ এই ধরনের পুলিশের জন্য বদনাম হচ্ছেন, ভাবতে পারেন। তাই আজকে ম্যাডাম অর্ডার দিলেন যে চোরকে 16 তারিখের মধ্যে 16ই ফেব্রুয়ারি কোর্টে প্রেজেন্ট করতে হবে। স্টেটকে বলে দিয়েছেন ইভেন কপি সার্ভ করতে হবে। আর সেদিনই আমরা সাপ্লিমেন্টারি একটা এফিডেভিট করে তার যে সিনারিগুলি যা আছেন, যে তালা ফালা ভেঙেছেন, আলমারি ভেঙেছেন, তছনছ করেছেন, সমস্ত সব আমরা 16 তারিখে আগে সাপ্লিমেন্টারি করে স্টেটকে সার্ভিস করে আমরা কোর্টকে সেটা প্রেজেন্ট করব। এটা গেল আপনার বসিরহাটের দিক, মানে এয়ারপোর্ট থানার ঘটনা। এবার আসি রানাঘাট। রানাঘাট আমার নিজের ওয়াইফেরই, তার অনেক দূরসম্পর্ক একজন রিলেটিভ হয়, তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ওই বামন দাস বলে আপনারা জানেন, ও একটা চোর। দমদম 5 নম্বর প্ল্যাটফর্মের নিচে একটা মেডিকেয়ার একটা বলে আছেন, সেখানেও চুরি করেছেন। এই তুতুন বল বলে একটি মহিলা ওর সঙ্গে থাকেন। ইভেন এর সাথে এর বাবা মাও জড়িত। এই শঙ্কর দাস মানে বামনের বাবা ঠাবা, এই প্রসেনজিৎ বিশ্বাস যে দাস যে বলে যে ছেলেটি, এই ছেলেটি আমার ওয়াইফকে মানে সাক্ষাতে মানে ওকে ফুসিয়ে ওকে নিয়ে গিয়ে বলেছে রানাঘাটে ওর মা আছেন। অর্থাৎ ব্যাপারটা আপনারা জানবেন, আমরা একটা হেভিয়াস কর্পাসের মামলা করেছিলাম, আপনাদের এই চ্যানেলই আমরা বাইকটা দিয়েছিলাম। আমার মিসেসের ডাইরেক্ট মানে টেলিকাস্ট আপনি করেছিলেন। অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে যে এই প্রমোটার ছলে বলে কৌশলে ও চাইছে মানে একজন লয়ারের ওয়াইফকে কোনো রকমভাবে ট্র্যাক করা। আর এই বাবর আছেন, এ হচ্ছে মানে চোর। ও হচ্ছে এই প্রমোটারদের সঙ্গে অ্যাকচুয়ালি ও থাকেন। ও মানে অ্যাকচুয়ালি ওই যে 4/H বাই রায়পাড়া লেন যে বাড়িটা আমার শাশুড়ি, যে এই বাড়ির ও কেউ না। ও শঙ্কর দাসের ছেলে, ও কেউ না, ও লিগালি আছে। সে মানে এখন কিছু নাই, সে বাবা বেঁচে আছে, সেই মালিক। অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে যারা আনফার্ড লোক হয়, যারা গাবার হয়, যারা অশিক্ষিত হয়, দেখুন অশিক্ষিত হলে হবে না, তার বুদ্ধি তো থাকে। এদের বুদ্ধিও কম, বিদ্যাও কম, এদের সবই কম, এদের মানে ইকোনমিক্সও কম, সবই কম। অ্যাকচুয়ালি আমার ওয়াইফকে সেখানে ফুসেই বলেছেন রানাঘাট। তা ওই বাড়িকে নিয়েই কেন্দ্র করে এমন কিছু হয়তো, আমি এটা আশঙ্কা করছি একজন আইনজীবী হিসাবে, আমার সেন্স থেকে আমি এটা আইডিয়া করছি যে কোনো রকমভাবে উস্কানিমূলক কিছু আমার ওয়াইফকে কিছু কথা বলেছে সে। আমি শুক্রবার দিন কোর্টে গেলাম, কোর্ট থেকে বাড়িতে গেলাম, এক কথা দুই কথা মানে তর্কাতর্কি হলো আমার মার সঙ্গে, এবার আমার সঙ্গে হলো। ওই বাড়ি নিয়ে, অন্য কিছু ব্যাপার নিয়ে নয়। অ্যাকচুয়ালি আমার ওয়াইফও ওই বাড়ির কেউ না,
ওই বাড়ির মানে ওই পূর্ণিমা বিশ্বাসের মানে আমার শাশুড়ি, ওনার বড় ছেলে আছেন, বড় মেয়ে আছেন, বড় মেয়ের জামাই আছেন, তারাই ওই পূর্ণিমা বিশ্বাসকে এতদিন দেখতেন। আমি বিয়ে করার পরে মানে আমি ওনাদের গার্জিয়ান না, আমি অত ওনাদেরকে দেখভাল করতে পারি, ওনারা বিপদে বললে আমি আছি। কিন্তু তার বড় ছেলে আছে, সেখানে আমার মিসেসকে আমি কোনো রকম ভাবে তাদের সঙ্গে মিশতে দিই না, ওই বাড়িতেও আমি পাঠাই না। খুব রেয়ার একজন শ্বশুর বাড়িতে কোন জামাই না যেতে চায় বলুন তো? অর্থাৎ আপনারা ভেবে নেবেন কেন যাই না, কি কারণে যাই না। তারা একটা বিলো স্ট্যান্ডার্ড লোক। আমি ওদের পরিবার দেখে বিয়ে করি না, আমি প্রেম করে বিয়ে করেছি, সেটা আমার ওয়াইফকে ভালো লেগেছে আমি করেছি, তার পরিবারকে দেখিনি। মানে হিজ পাস ইন দ্য পোর, এরা 4% হওয়া খারাপ নয়, মানুষ তো তারা, তাদের সম্মান দিয়ে কথা বলছি। আমি তাদের সঙ্গে মিশি না, কারণ আমার ক্যাটাগরির সঙ্গে তাদের সঙ্গে মিলেন না। তারা একটা ক্যাটাগরিতে মানুষ হয়েছেন, আমি একটা ক্যাটাগরিতে মানুষ হয়েছি। সেটা দেখুন যার যার ব্যক্তিগত ব্যাপার, ভগবান তাকে সেরকম দিয়েছেন, আমার পরিস্থিতি ভগবান দিয়েছেন, সেটা ভগবানের ব্যাপার। তাই ওকে মিসকন্ডাক্টেড করে বলেছেন যে এখানে রানাঘাটে ওর মা আছেন, সেখানে অনুযায়ী 13 তারিখ রাত্রিবেলা, 12 তারিখ হচ্ছে মানে শুক্রবার ছিলেন, শনিবার হচ্ছে 13 তারিখ, শুক্রবার রাত্রিবেলায় ওই কথা কাটাকাটি হয়েছেন। এটা সব সংসারই হয়, হাড়ি করা একসঙ্গে থাকলে ঠকাবো কি লাগে। কিন্তু ওটা অন্য বিষয়, আমার ফ্যামিলি নিয়ে কিছু হয়নি, হয়েছে ওদের ওই বাড়ি নিয়ে। অ্যাকচুয়ালি দেখুন আমার শাশুড়িকে আজও পর্যন্ত মানে কোথায় উনি আছেন আমরা আজও পর্যন্ত ট্রেস করতে পারছি না। কিন্তু ওই প্রমোটাররা যখন মানে নিখোঁজের মামলা হলো, ওনাকে কোথার থেকে এই স্মৃতি থানার ওসি এবং ওখানকার যে আইও আছেন এই কেসের এবং আরো কিছু পুলিশ কর্মী আছেন, তারা এর মধ্যে হতভাবে মানে জড়িত। আজ দেখুন ঈশ্বরের মাঠ দুনিয়ার বার, ওই মামলা জাস্টিস তপব্রত চক্রবর্তী মিত্র সাহেবের ডিভিশন বেঞ্চ লাস্ট দিন তার ঢেলে অর্ডার দিয়েছেন। ওরা কোথার থেকে মানে ওই প্রমোটার গুনি মানে ওনাকে নিয়ে এসছেন, পুলিশ বলছেন এবং এবিপি বলছেন, রানা মুখার্জি বলছেন যে উনি ওই RN ট্যাগর রোড ওই দমদম মানে ওই নাগেরবাজার থানার আন্ডারে থাকেন। বেশ ভালো কথা, তার অর্ডারে আছেন, আমাদের মুখের কথা নয়, অর্ডারে আছেন। কিন্তু সে অ্যাড্রেসে আমরা গিয়ে দেখলাম উনি নেই, ওই অ্যাড্রেসই নেই। নাগেরবাজার বলছে আমরা ট্রেস করে পাচ্ছি না, মিস্টার দেবনাথ ওসি সে বলছে আমরা পাচ্ছি না। কিন্তু দেখুন ঘুঘু ধান খাও ভাই, ঠুকে ঠুকে খাও, এবার মানে ভালো মতন খাবে, জালে তো মাছ ফেসে গেছেন। দেখুন একটা উদ্দেশ্য দিয়ে ভগবান, চোরের 10 দিন গৃহস্থের 1 দিন, আজকে চুরি করতে 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 ওদের শেষ, ভগবান একটা জায়গা নিয়ে গেছেন। আজকে না হলে আমার মিসেসকে নিয়ে গিয়ে সেখানে তাকে মানে 13 তারিখ নিয়ে গিয়ে মা দেখতে পেলো নেই রানাঘাটে। এইসব প্রেম, এই প্রমোটার, এই পুলিশ প্রমোটার, এর মধ্যে পুরো যৌথভাবে আপনার মানে একদম প্যাক, একদম পরিষ্কার, জলের থেকে পরিষ্কার। কেননা 13 তারিখ যখন গেলেন 4:30 5টার সময় গেলেন, আমি একটু স্যামসাং শোরুমে আমার ছেলেকে নিয়ে গেছিলাম, এই রাগারাগির কারণে আমার একটা ফোন আমি আশাটা ভেঙে দিয়েছিলাম, যাও ইত্যাদি ইত্যাদি। তো ওখান থেকে এসে দেখি আমার মিসেস নেই, বলছে বাবা তোমরা বেরিয়েছো, তারপর পরই মা চলে গেছেন। আমার মা বারণ করেছে যে তুমি এখন যেও না, ও আসলে যেও, শোনেনি। ও মোটামুটি তলা পড়া আংটি ছিল 2টো, আর এক ধারণের আংটি ছিল 3টে, আর কানের গলায় একটা সবসময় চেন পরে থাকতো, ওই ওই 30-35 ভরি চেন, একটা গোট চেন, ওই চেনটা আমারই চেন। একটা পান, একটা লকেট ছিল, হাতে 4 গাছের চুড়ি ছিল, ঠিক আছে। তো এই সমস্ত আর্টিকেলগুলি সবসময় ঘরে পড়েই থাকতো। ওটা ওখানকার আমার যে পাড়া, এটা সবাই জানে। দেখুন একজন লয়ারের বউ, সে সোনা টোনা পড়বেন না, এটা হয় না। না যা হোক, বলছি তপনদা, যেটা মূল বিষয় সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বসিরহাটে সেখানেও পুলিশ কোনো রকম কাজ করছে না, পুলিশ বরঞ্চ দুষ্কৃতীর হয়ে কাজ করছে। এখানেও দেখছি আপনাদের যে বাড়ির ইয়ে, সেখানেও দেখছি কিন্তু পুলিশ দুষ্কৃতীদের হয়ে কাজ করছে। কাজ করছেন, কারেক্ট। আমি সেই প্রশ্ন কথা হচ্ছে এইভাবে কি রাজ্য চলতে পারে? না, এই প্রশ্নটিকে আপনার এই উত্তর আমি দেব, আমি স্ট্রংলি দেব। দেখুন আমি একজন আইনজীবী, আমাকে কিন্তু দল মত নির্বিশেষে আমার জার্সির কথা আমাকে বলতেই হবে।
আমার লিগাল ফ্যাটার্নিটির কথা বলতেই হবে, কেননা আমি একজন সংবিধানের মানুষ। সংবিধানের বাইরে যদি কথা বলি লোকে আমাকে বাজে আখ্যা দেবে। একটাই কথা কি জানেন, আজকে সেখানে রানাঘাট নিয়ে গেছে যে অফিস থেকে, আমি এই উত্তরটা নিশ্চয়ই আপনার এই উত্তরটা দেবো। এবং রানাঘাটে গিয়ে দেখলেন মা নেই, বললো যে মা কোথায়? বলছে মা একটু অন্য জায়গায় ভাড়া আছেন, ওখানে নিয়ে যাবো, তোর মা ভয় টয় পাবে, আমি কালকে নিয়ে যাব। যখন সকাল হলো 14 তারিখ বললো যে আমি নিয়ে যাব, এই এখন নিয়ে যাবো তখন নিয়ে যাবো, এরকম করতে করতে রাত্রি হয়ে গেলেন। একটা প্ল্যান ছিল। এই কথার আমার মিসেসের কথা বুঝে ওনারই বক্তব্য শুনে আমি যা বুঝতে পারলাম এটা প্রি প্ল্যান। তাহলে এখানে প্ল্যান করে যখন করা হলো, 14 তারিখ রাত্র হয়ে গেল, ওই আনুমানিক 9টা সাড়ে 9টা কম বেশি হতে পারে। ওই টাইমে খাওয়া দাওয়ার খেলো, খাওয়ার সময় কি খাইয়েছেন ভগবান জানেন, আমার মিসেসও বলতে পারছেন না, আমি তো জানিই না, আমাকে যা বলছেন আমি তাই শুনছি। তখন ও বেহুশ হয়ে থাকেন। ও পরের দিন 15 তারিখ 16 তারিখ সকালে বেলা গিয়ে ওর ঘুম ভাঙে, একদিন এক রাত্র 2 দিন ধরুন। সেখানে ঘুম ভাঙার পরে 80% তার জ্ঞান ফিরেছেন। দেখছে তার হাতে চুরি নেই, এই সবসময় যে রেগুলার পড়েন, একদম সলিড চুরি, 4 গাছার চুরি ছিল। আমি তার বেশি আমার যা গেছে তাই বলছি। তো আজকে সেইখানে দেখতে পাচ্ছে হাতের আংটি নেই, কানের নেই, গলার চেন নেই। তখন সঙ্গে সঙ্গে ও বলছে আমার এখানে কোথায়? তখন ও কিন্তু মানসিক ট্রমাতে, 20% ও কিন্তু ট্রমাতে। তখন ও বলছে, বলার পরে শুনছেন না, এরকম করতে করতে তর্ক করছেন, আমার এখানে গেল কোথায়? এই তোরাই নিয়েছিস, এখানে তো কেউ ছিল না। এই নিয়ে ও ডিভাইড চলতে চলতে আমি বাড়িতে যাব, আমি কিভাবে যাব? বাড়িতে গেলে তো আজকে অশান্তি হবে, চরম অশান্তি হবে, এইখানে তোরা করেছিস। তখন ওখানে ঝগড়া অশান্তি করাতে দমদম মেডিকেয়ার একটা কোম্পানি আছে, মেডিসিন কোম্পানি, আপনাদের আগের দিন বলেছি, 5 নম্বর প্ল্যাটফর্মের পাশেই ওই কোম্পানিতে ও বলছে গোলুনি রেখে ওখান থেকে ও টাকা নিয়েছে। ভেরি গুড, চল আমি ওখানে যাব। তো আমার মিসেসকে নিয়ে এসছে। আরেকটা কথা বলি, আমার মিসেসের আই কার্ড চুরি করে ওখানে আমার মিসেসের একটা আইডি খুলেছে, সেটা আমি ওখানে অবজেকশন দিয়েছি। এই মোবাইল নাম্বার আমার নয়, আমার কেউই নয়। এই আই কার্ড চুরি করে কি করে করলেন আপনারা, এটা আপনার অবজেকশন রইলো। আমি ওখানকার একজন চেয়ারম্যানকে বলে এসছি, ডিরেক্টরশিপ কোম্পানি, তো ডিরেক্টরশিপ কোম্পানির মধ্যে একজন পার্টনারকে আমি পেয়েছি। তো সে বলেছেন এই কোম্পানিতে ওরা চুরি করেছে, এই এদেরকে ঢুকতে দিন। আমরা কি বলছেন? আমি বলছি দেখুন এই ঘটনা হয়েছে, এই ব্যাপারে এই বৃত্তান্ত। যাও ওই কোম্পানিতে গেছেন, পরে আমি গেছি আমার মিসেস আসার পর। তখন ও কোম্পানি থেকে বেরিয়ে বলছে এখানে নয়, আমি বারাসাত চাপাটিতে বিক্রি করেছি। চাপাটিতে কোথায় বিক্রি করেছিস? চল আমাকে সেখানে নিয়ে যাবি। ও দোকানে কোনো মতেই নিয়ে যাবেন না। ওকে কি করলো, ওই বারাসাত পাইনিয়া ক্লাব বলে একটা আছেন, ভালো কালী পূজা হয় ওই মাঠটায়, তার পাশে একটা পার্ক আছেন, ওখানে বসিয়ে ঘন্টা 2-2.5 পরে ওরা এসছেন। এসে বলছে সোনা গালি ফেলেছেন, সোনা 50,000 টাকা বিক্রি করেছি। সেটা 50,000 টাকা বিক্রি করেছি, এটা আগের থেকে ও বলেনি, সেদিনকেই বলছে 50,000 টাকা বিক্রি করেছি। এবং এতগুলি সোনা, যেখানে প্রায় 80-85 গ্রাম সোনা, সেই সোনা 50,000 টাকা বিক্রি করেছেন। চোরের যে একটা মাত্রা, তা আপনারা বুঝে যাবেন। আমি সমস্ত সব এভিডেন্স দিয়েই আমাকে 94-এর যখন রানাঘাট থানা আমাকে নোটিশ করেছেন, তার আমি রিপ্লাই দিয়েছি। এবং 164 হয়েছে, সেখানে 164-এ আপনারা যখন আমি ফোকাস করব, যখন আমি আমার ওখানকার এডি থেকে বা আমি বলবো আমাদের সেই 164-এ কি হয়েছে, সেটা আমাদের দেখাতে পারে আইনগতভাবে, এবং আমরা সেটা দেখব। আমার মিসেস সব বলেছেন 164। তারপর থেকে আজও পর্যন্ত ওই সঞ্জয় চ্যাটার্জি, এ একটা পুলিশ, ওই ফাঁড়ির, ও একটা চোর। ও পড়াশোনা কি জানে কিনা কতটুকু আমি জানি না। ওকে আমার ভালো জায়গায় ভিজিলিং দিয়ে ওকে ইনভেস্টিগেট করতে হবে। ওর পুলিশের চাকরি ও কি করে পেলো? ও বাংলায় লিখবে একটা পুলিশ অফিসার, কেন আমি মাথায় ঢুকছে না। আর একটা 11% সে বাংলায় লিখতে পারে। আমি ধরুন উকিল বাবু, আমি বাংলায় লিখতে পারি, ইংরেজি লিখতে পারি, বাংলায় লিখতে পারি, আপনি বাংলায় লিখতে পারি, ইংরেজি। একজন এটা 94-এ নোটিশ দিচ্ছেন, সে বাংলায় লেখে, আমি তার তথ্য আপনাদের দিয়ে দেবো। একটা সে ফাঁড়ির বড় বাবু, বুঝুন। তা আজকে পশ্চিমবাংলার চাকরি, পুলিশের চাকরি, হসপিটাল, আরো যা চাকরি পেয়েছেন অনেক জায়গায়, কর্পোরেশনে বহুয়া লোক,
আরে নিজের নাম লিখতে পারে না, কর্পোরেশনে চাকরি করছেন, এমনও লোক আছেন। তো এটাই তো প্রশ্ন তপন দা, দিদি করছেটা কি? এটা দিদির আমল হয়নি, হয়েছে তো সিপিএম এর আমলে। মানে সিপিএম মানে হচ্ছে কামাও, লোক এটা লুটপাট করে খামাও, পকেটে খাও, আমরা খাবো, তোমরা চেয়ে থাকবে দেখবে। পরে তদন্ত করে দেখে কেন ছাঁটাই করা হচ্ছে না? না না, এ তো গেছে, সিপিএম এর নাম তো মানে শেষ। আজকে মানে আমি তো বলবো সিপিএম এর কথাটা বলবো, আমাদের আর- সময় কম, আপনি ছোট করে বলুন। আমি তো বসছি বলবো, আমি ছোট্ট করে বলবো। অ্যাকচুয়ালি ঘটনা দেখুন, আরানাঘাট ওসি তন্ময় চ্যাটার্জি না ভট্টাচার্য, যা হোক, এ একই কথা বলতেন, ও ইনভেস্টিগেশন অফিসার, ওনার সঙ্গে কথা বলে। আমি দেখুন মশাই, আপনি হচ্ছে থানার ওসি, আপনি ফাঁড়িকে দিয়েছেন, আপনার উপরে কেউ নেই, ওকে অ্যারেস্ট কেন করছেন না? অনেক তথ্য দেওয়ার পরে অ্যারেস্ট করলো, তাও মানে সেখানে আরেকজন আসামি আছেন, আরো দুজন বাকি আছে এখনো, তাদেরকে ধরেনি। আমার কমপ্লেনই বলা আছে, জগদন্ত কর্মকার ওই বাড়ির ওই যে আছেন, উনি এর মধ্যে ইনভলভ। ওনার কথাতে পরে যখন এইসব কিছু জানার পরে উনি যখন বললেন কিভাবে কিভাবে ভাড়া আসছেন, সেটা মামলার বিষয়ে আমরা বলবো, আপনারা শুনবেন। আমি পরবর্তীকালে বাইরের জন্য রাখলাম। আজকে এসপি এবং এডিশনাল এসপি নড়েচড়ে বসেছেন, এরকম একটা ধিক্কারজনক ঘটনা, একটা ক্যালকাটা কোর্টের হাইকোর্টের একজন আমাদের সরকারি প্যানেলের একজন পিপি, তার সঙ্গে এই ধরনের মানে পুলিশ অফিসাররা এই ধরনের কাজ করছেন, তাহলে পাবলিকের সঙ্গে কি করতে পারেন? আজকে আমি মমতা ব্যানার্জিকে বলবো, আমার নেত্রীকে, এই ধরনের পুলিশকে, আরানাঘাট ওসিকে ইমিডিয়েট এবং সঞ্জয় ইমিডিয়েট সাসপেন্ড করে কাজ করার জন্য, আর ইমিডিয়েট এক্ষুনি ডু ইট নাও, ইউ ডু ইট নাও, এক্ষুনি ওনাদেরকে মানে সাসপেন্ড করে ওখান থেকে সরিয়ে দেওয়া, এক্ষুনি। আমি বলবো আজকে আমার যদি এইসব না হয়, রাজ্যের মানুষের কাছে কিন্তু বার্তা কিন্তু বোধ হয়ে যাবে। কারণ আপনারা জানবেন, জনার্দন, জনগণ হচ্ছে জনার্দন, এরা হচ্ছে ভোটদাতা পিতা। আজকে যারা যারা ভোট দিচ্ছেন, তারা তাদেরকে বাবা, মা, কাকা, খালু, ভালু অনেক কিছু বলেন ভোটের সময়। তাহলে জনগণ জনার্দন আজকে এই ধরনের ঘটনা যদি হতে থাকে, অনেক চুরি চামারি করেছেন, মমতা ব্যানার্জি তার দোষের মধ্যে ভাগ নিচ্ছেন, আজকে তাকে দেখতে হবে। 2 নম্বর কথা, মোহাম্মদ সেলিম, এই আইএসএফ এর সিদ্দিক, দাড়িওয়ালা বাচ্চা ছিল, ওর দুধের দাঁত এখনো ভেঙেছে কিনা জানি না, ও বলে আইএসএফ এর নেতা, ও মানে হাই ক্যাটাগরি পুলিশ মানে পেয়েছেন। না সে ঠিক আছে, ওটা তো একটা আলাদা পার্ট। না আলাদা পয়েন্ট না, আমি বলছি ওই মোহাম্মদ সেলিম। কালকে বলেছেন আপনি, না না, আমি একটু এক্সপ্লেন করতে যাচ্ছি। আজকে মোহাম্মদ সেলিম, কবি হুমায়ুন কবির, আকবর, মোল্লা, হোসেন, এরা এই যে আজকে মানে দেখো নেদার বাদশাহ, ওই যে আপনার মানে সন্দেশখালীতে, সব মুসলমানগুলি। এই মোহাম্মদ সেলিম কিন্তু মুসলমানই। আজকে সারা ভারতবর্ষে যে আমাদের জিহাদি শিক্ষা দেয়, মসজিদগুলিকে ভেঙে গুড়িয়ে দেওয়া উচিত। আমি গতকাল বলিনি, ভেঙে একদম গুড়িয়ে দেওয়া উচিত। কারণ ওদের মসজিদে কি কারণে ভাঙবে জানেন? ওদের গ্রন্থতে, ওদের কোরআনে লেখা আছে জিহাদি ভাষা। প্রথমেই একটা বাচ্চাকে শেখাচ্ছে মারো কাটো। আজকে অসীম সরকার বলেছে, তার জন্য তাকে অনেক কিছু করতে হয়েছে। আজকে সত্যি ঘটনা, মমতারাই বলছেন, আজকে সংখ্যালঘু লোকরাই বলছেন, সেকুলার পার্সন লোকরা বলছেন, হাইফাই লোকরা বলছেন। তো আজকে বলছে ডান্ডায় তেল মেখে ও এখন মানে চাইছে, সিপিএম চাইছে ঘোলা জলে মাছ ধরতে। ওই ঘোলা জলে মাছ হবে না, এর নাম মমতা ব্যানার্জি, মাথা রাখতে হবে। আজকে মানে ওখানে কি করছেন, আইএসএফ, সিপিএম এবং হুমায়ুন কবির একটা দল করেছে, সব মুসলমানের দল। সিপিএম মানে আজকে হিন্দুত্ব নিয়ে কোনদিন কথা বলেনি, আজকে মুসলমানদেরকে তোল্লাই দিয়েছে সিপিএম। আজকে সারা পশ্চিম বাংলার থেকে ধুয়ে মুছে একদম সাদা, একদম সাদা সাদা করে দিয়েছে, দুধের থেকে সাদা করে দিয়েছেন। এরা ভাবছে গোলা জলে মাছ করে এদেরকে নিয়ে আবার সিপিএম আসবে। এইটা আসবে, এটা সিপিএম আসতে পারবে না জীবনে। নমস্কার, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।